শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন দেশের যে প্রান্তে বসেই সম্ভাবনাময় আরও একটি সকালে শুরু করছি একসাথে। তাদের সবাইকে আমন্ত্রণ সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। সাথে আছে জুলহা জুবাইর এবং সাথে আছে আমি রুনিয়া। প্রতিদিনের মতন অনেক অনেক আয়োজন নিয়ে আজকের দিনটা আমাদের শুরু হবে এবং তার প্রথমেই আজকে মনে করে দিচ্ছি, ফেসবুকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের মনের কথাগুলো ঝটপট লিখে ফেলুন। যদি সুযোগ পেয়ে যাই হয়তো পড়েও ফেলতে পারবো। তো আমাদের অ্যাড্রেসটা আছে www.facebook.com/সকালের বাংলাদেশ। এটা হচ্ছে এতই কমিয়ে ফেলেছে যোগাযোগের মাধ্যমে, আগে কম বলে ফেলেছি। হ্যাঁ, এটা হচ্ছে অমনোযোগী হওয়ার লক্ষণ। তার মানে হচ্ছে সকালবেলা মধুপানিটি খাওয়া হয়নি। তো আপনারা যুক্ত হয়ে যান, নতুন একটা সকাল শুরু করে ফেলি সুন্দর করে হাসি মুখে। www.facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে মনের কথাগুলো লিখুন আপনাদের চাওয়ার কথাগুলো, কি দেখতে চাইছেন, কি চাচ্ছেন না, বা কি সংযোজন আমাদের আনা উচিত, বা কি বিয়োজন খুব বেশি প্রয়োজন, এই কথাগুলো জানিয়ে দিলেই আমরা নতুন করে সাজাতে পারবো, নতুনভাবে আপনাদের চাওয়াগুলো পূরণে সচেষ্ট থাকবো। আর সকালের বাংলাদেশের সাথে যারা যুক্ত আছেন প্রতিদিন আমাদের আপডেট দিয়ে যাচ্ছেন, আমরা চেষ্টা করি সেই আপডেটটি পুরো বাংলাদেশের সাথে শেয়ার করে দেওয়ার, যাতে করে আপনার এলাকার যে আয়োজন আছে সেই আয়োজনের কথা পুরো দেশবাসী জানতে পারে। সেভাবে আজ ঢাকার আয়োজনের খোঁজ আপনাদের জানাতে চাই, কারণ আমরা জানি নতুন একটা বছরকে আমরা বরণ করে নিয়েছি। বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী অনেকগুলো আয়োজনও থাকছে এবং বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের হস্ত, কারুশিল্প ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর 163টি স্টল থাকছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন, যা চলবে 10 বৈশাখ পর্যন্ত। তার মানে 24 এপ্রিল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঢাকার আরেকটি আয়োজন আপনাদের জন্য এই মুহূর্তে। রাজধানীর আগারগাঁওয়ে আজ থেকে শুরু হচ্ছে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের পথ চলা। এই মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের সাম্প্রদায়িক উত্থানের বিরুদ্ধে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এবং তার পাশাপাশি ঠিক 21 বছর 21 দিন পর বন্ধ করে দেয়া হলো সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধের পুরাতন জাদুঘর। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, ঠিক এই সময়ে এসে এই নিদর্শনগুলো কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন, মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো আছে। কারণ যেখানে আমাদের ঘুরে দাঁড়াবার প্রশ্ন আসে, সেই ঘুরে দাঁড়াবার যে কোনো উদাহরণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। 71 আমরা যেভাবে শক্তির পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের একটা গর্বের জায়গা এবং এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আজকে বাংলাদেশ হিসেবে আমরা যখনই দাঁড়াই মাথা উঁচু করে গর্ব করে ওই পতাকাটা আমরা অর্জন করে নিয়েছি। সেই জন্যই মুক্তিযুদ্ধ জাদুঘরটা একবার ঘুরে আসবেন। এই পথ চলায় আমরা চাই তার সাথে প্রতিনিয়ত থাকতে। নিঃসন্দেহে ঢাকার আরেকটি আয়োজনের খোঁজ জানাবো। আজ এবং আগামীকাল বসছে আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট। আত্মকর্মসংস্থানে তরুণদের অনুপ্রাণিত করার প্ল্যাটফর্ম চাকরি খুঁজবো না চাকরি দেব গ্রুপের উদ্যোগে ধানমন্ডির 27 নম্বরে ওমেন ভলেন্টারি অ্যাসোসিয়েশন তার মানে WVA ভবনের 3টি কক্ষে এই হাট বসবে। নিঃসন্দেহে তরুণ উদ্যোক্তারা যারাই রয়েছে এই ধরনের আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের উদ্যোক্তা হবার যেই নেশাটা তাকে আরেকটু বাড়িয়ে দিবেন। এই মুহূর্তে একটা তথ্য আছে আপনাদের জন্য। আজ থেকে সিটিং, গেট লক এবং স্পেশাল সার্ভিস নামে যে কোনো বাস আর চলতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া আদায়, প্রতিটি গাড়িতে ভাড়ার তালিকা টাঙানো এবং গাড়ির ছাদ থেকে ক্যারিয়ার এবং সাইড অ্যাঙ্গেল এবং অতিরিক্ত সিট খুলে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব বিষয়ে তদারকি করতে মালিক পক্ষের টিম মাঠে থাকবে আজ থেকে। নিঃসন্দেহে রুনিয়া সত্যিকার অর্থে একটি আনন্দের খবর, কারণ মালিক পক্ষের একটি বিশেষ দল মাঠে থাকবে যারা নিজেরাই তদারকি করবেন তাদের যানগুলো আসলে নিয়ম মেনে চলছে কিনা। নিঃসন্দেহে যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের জীবন আরেকটু সহজ হবে। যাই হোক, এই মুহূর্তে একটু খুলনায় চলে যেতে চাই। খুলনার একটি আয়োজনের খোঁজ জানাবো, কারণ বাংলা নববর্ষ উপলক্ষে লোক সংস্কৃতির চর্চা ও বিকাশে খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জাতিসংঘ শিশু পার্কে 3 দিনব্যাপী বৈশাখী মেলা কিন্তু আজ শেষ হচ্ছে। মেলায় 60টির বেশি স্টল রয়েছে এবং প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকছে দর্শনার্থীদের জন্য। প্রতিদিন বাংলা ঐতিহ্যের ধারক বাউল, ভাটিয়ারি, জারি সারি, কবিগান, লাঠি খেলা, লোকনাটক ও নৃত্যনাট্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। লোকনাটকের কথা একটু আলাদা করে রুনিয়া বলতে চাই। আমাদের গ্রাম বাংলার যে গল্পগুলো আছে, যে ঐতিহ্যগুলো আছে সেগুলো খুব সহজেই কিন্তু
তুলে আনা যায়। তো এরকম গ্রাম বাংলার যতগুলো কোনায় যতগুলো মুক্ত ছড়ানো আছে সবগুলোকে একসাথে এনে একটা মালা তো গাঁথতে চাই। সেই মালা গাঁথা ধারাবাহিকতায় চলে যাচ্ছি নড়াইলে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে চলছে 3 দিনব্যাপী হস্ত ও কুটির শিল্পের মেলা। মেলায় হস্ত এবং কুটির শিল্পের তৈরি বিভিন্ন সামগ্রীর 15টি স্টল রয়েছে এবং আজ এই মেলার শেষ দিন, তো অবশ্যই ঘুরে আসবেন। এই মুহূর্তে যারা বান্দরবান থেকে আমাদের দেখছেন ও শুনছেন, বান্দরবান জেলার চলছে 4 দিন ব্যাপী পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব সাংরাই। আজ বিকেলে রাজার মাঠে অনুষ্ঠিত হবে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সত্যিকার অর্থে সারা দেশেই নতুন বছরকে উদযাপন এবং বরণ করে নেওয়ার জন্য বিশেষ বিশেষ কিন্তু আয়োজন থাকছে। এই যে আমরা আমাদের বান্দরবানের যে আয়োজনটির কথা জানলাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আয়োজনের কথাগুলো জানাচ্ছিলাম, আপনার কিন্তু দায়িত্ব হয়ে যায় আপনার এলাকায় যদি ভিন্ন কোনোভাবে বর্ষকে বরণ করে নেওয়ার রীতিরেওয়াজ থাকে তা আমাদের জানানোর মাধ্যম আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। লিখে একটু বিস্তারিত জানাতে হবে কি ধরনের আসলে আয়োজন হয় এটি। যদি সম্ভব হয় আমরাও সরাসরি যুক্ত হয়ে এর বিস্তারিত হয়তো পুরো বাংলাদেশকে একটু দেখিয়ে দিতে পারবো। এবং যেহেতু অনেকগুলো কথা হয়ে গেল, জুবাইর অনেকগুলো ইনফরমেশন জানার চেষ্টা করলে এই মুহূর্তে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি। পত্রিকার পাতাগুলোর সামনে আছে অনেকগুলো হেডলাইন্স, এখানে একদিন পত্রিকা পড়া মিস হয়ে গেলে মনে হয় কি যে অনেক কিছু মিস করে ফেলেছি, গতকাল অনেক কিছু মিস হয়ে গেছে। আমার হাতে আছে যুগান্তর থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই তা হচ্ছে বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্ব কাম্য নয় বলেছেন প্রধানমন্ত্রী। এবং তার পাশাপাশি লাল কালিতে যে শিরোনাম ছোট্ট করে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া মুখোমুখি যুদ্ধ যে কোনো মুহূর্তে এবং আনন্দ উল্লাসে বর্ষবরণ, এবং সেটারই একটি ছবিও এখানে দেয়া হয়েছে। ঢাকায় আজ থেকে সিটিং সার্ভিস বন্ধ, এবং তারপর যে খবরটা আছে তা হচ্ছে আলোচনায় যুক্তরাষ্ট্রের সব বোমার জননী, এবং আফগানিস্তানের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94। এবং যদি আরেকটি খবর আছে সেটা হচ্ছে আমাদের বাজেট নিয়ে 3,91,000 কোটি টাকার বাজেট আসছে, রাজস্ব আয় 2,83,000 কোটি টাকা। এবং শেষের পাতায় যদি চলে যাই সেখানে অন্যরকম খবরে খুব ইন্টারেস্টিং একটি খবর, সেদিন এটার ভিডিও দেখছিলাম, আজকে এটা পত্রিকাতে খবরটা চলে এসেছে। প্লাস্টিকের বোতলে পানের দিন শেষ, পানি এখন বাবলসের মতন, আপনি মুখে দিলে টপ করে গিলে যাবে, মার্শমেলোর মতন অনেকটা। আর এর পাশাপাশি আরও যে খবর সেটা হচ্ছে ছোট্ট নির্বাচনেও বড় গুরুত্ব ইসির, এবং নববর্ষে দেশকে আরও এগিয়ে নিয়ে যাব বলেছেন প্রধানমন্ত্রী। এই ছিল যুগান্তর থেকে আমাদের হাতে কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। জাতীয় দৈনিক প্রথম আলো শিরোনামগুলো পড়ছি। সংস্কার ছাড়াই কাওমি শিক্ষার স্বীকৃতি। আজ বাস্তবায়ন কমিটির প্রথম সভা এবং আওয়ামী লীগ হেফাজত সখ্য লাভ ক্ষতির হিসাব করছেন নেতারা। ফেসবুক ব্যবহারে ঢাকা বিশ্বে দ্বিতীয়। ঢাকা বিশ্বে দ্বিতীয়। রাজধানী ও আশেপাশে ফেসবুকের সক্রিয় 2 কোটি মানুষ, এবং সেই সাথে মার্ক জুকারবার্গের ফেসবুকের প্রতিষ্ঠাতা, তার একটি সংবাদ আপনি প্রথম আলোতে পাবেন যেখানে অবসরে আপনি কি করেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি তার কাছ থেকে জানা যাবে। এবং পরমাণু হামলার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, এর বিস্তারিত একটু ভিতরে 7 পাতায় পাবেন, যেখানে বোমার মা যুক্তরাষ্ট্রের এবং রাশিয়ায় বোমার বাবা, এই শিরোনামের প্রতিবেদনটি ছেপেছে তারা। এই ছিল প্রথম আলো থেকে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকালে ঠিক 18 পৃষ্ঠা ট্রাম্পের জন্য বরাদ্দ, সেই পৃষ্ঠায় যে খবরটি আপনারা পড়তে পারবেন তা হচ্ছে কোরিয়ার উত্তাপ ছড়িয়ে গলফ করছে ট্রাম্প। এবং এখানে যে শিরোনাম আমাদের সামনে আছে তা হচ্ছে পর্যবেক্ষক বসিয়েও ব্যাংকের অনিয়ম ঠেকানো যাচ্ছে না, মালিকদের অযাচিত হস্তক্ষেপ এবং রাজনৈতিক চাপ। এবং তার পাশাপাশি অবশ্যই বক্স করে বর্ণিল বর্ষবরণ খবরটি এসেছে, সাম্প্রদায়িকতায় রুখে দাও। এই ছিল আমার হাতে সমকাল থেকে কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। জাতীয় দৈনিক বণিক বার্তার একটি সংখ্যা হাতে আছে যেখানে লাল কালিতে শিরোনাম বেসিক ICBIB বাংলাদেশ কমার্স প্রশ্নের মধ্যে 3 ব্যাংকের ভবিষ্যৎ। সেই সাথে আফগানিস্তানের সবচেয়ে বড় বোমা হামলায় নিহত 90 এবং কোরিয়ার উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতি, যেখানে একটি সচিত্র প্রতিবেদন যার নিচে ক্যাপশন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল পুককুকসং 1 শুক্রবার প্রদর্শন করে উত্তর কোরিয়া। সেই সাথে মিলছে না বাণিজ্যিক খাতে ব্যবহারযোগ্য গ্যাস ক্ষেত্র এবং সক্রিয় ফেসবুক ব্যবহারে দ্বিতীয় শীর্ষ নগরী ঢাকা। এই ছিল বণিক বার্তা থেকে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামটি পড়ে শোনাতে চাই প্রথমেই। একইভাবে তারাও শিরোনাম করেছে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া, এবং তার ঠিক নিচে যে খবরটি আছে তা হচ্ছে আজ 173 ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবং তার সাথে যে খবর আছে তা হচ্ছে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সম্পর্ক, শাসন ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব কাম্য নয় বলেছেন প্রধানমন্ত্রী, এবং একটি মহল দূরত্ব তৈরির অপচেষ্টায় লিপ্ত বলেছেন প্রধান বিচারপতি। এবং শেষের পাতায় যদি চলে যাই সেখানে যে খবরটি এসেছে তা হচ্ছে একইভাবে গেটলক সার্ভিস
আজ থেকে বন্ধ। এই হচ্ছে আমার কাছে দৈনিক ইত্তেফাকের কিছু খবর। ধন্যবাদ রুনিয়াকে। দি ডেইলি স্টার একটি সংখ্যা আমার হাতে আছে, সেই ডেইলি স্টার থেকে শিরোনামগুলো পড়ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়ছি, নববর্ষ সেলিব্রেশন ইন রেস্ট্রিকশন, সেই সাথে নিউ ওয়েপন স্পাইক টেনশন, নর্থ কোরিয়া শেয়ার্স অফ মিসাইল মাইট টু ইউএস, চায়না ওয়ার্নস অফ স্টর্ম ক্লাউড গ্যাদারিং ইন স্ট্যান্ড অফ, সেই সাথে কল ফর কোঅর্ডিনেশন, প্রাইম মিনিস্টার ওয়ান্স নো কনফ্লিক্ট অ্যামং স্টেটস থ্রি অর্গানস, Chief Justice says a vested quarter out to create government judiciary rift, সেই সাথে বাংলাদেশি অন ফোর্বস লিস্ট। এই ছিল আমার কাছে ডেইলি স্টারের প্রথম পাতা থেকে রুনিয়া। ধন্যবাদ জুবাই তোমাকে। প্রত্যেকটা পত্রিকার পাতাতে কিন্তু যে খবরটা বড় করে এসেছে সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে হচ্ছে যে বিচার বিভাগের সাথে শাসন বিভাগের দ্বন্দ্ব কাম্য নয় এবং একটা যুদ্ধের আশঙ্কা বা তৈরি হতে পারছে। উত্তপ্ত বাক্য বিনিময় এবং শো অফের যে বিষয়টি, তাদের সক্ষমতার নিদর্শন দেখানোর যে বিষয়টি, সেই সংবাদটি স্থান পেয়েছে এবং সেই সাথে কিন্তু আজ থেকে রাজধানীতে আর কোনো সিটিং সার্ভিস, গেটলক সার্ভিস চলবে না, এই বিষয়টি প্রত্যেকটি জাতীয় দৈনিক স্পষ্ট করে ছেপেছে। তো আপনার কণ্ঠ তুলুন, আওয়াজ যদি দিতে চান সেটা সত্যের পথে, ন্যায়ের পথে যেন হয়। তবে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, যে রুনিয়া কণ্ঠ তোলার কথা বললো, আপনার কণ্ঠটা কিন্তু সুস্থ থাকা অনেক বেশি জরুরি। তো কণ্ঠ সুস্থ রাখার জন্য কি কি করা দরকার সেগুলো জানাচ্ছি ছোট্ট একটা বিরতির পর। ফিরছে এক্ষুনি। বিরতির পর সকলের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি এবং জুবাই দুজনেই আছে। একদমই তাই। এবং সেই সাথে রুনিয়া কিন্তু বিরতিতে যাওয়ার আগে কণ্ঠ নিয়ে একটা কথা বলছে, যে কণ্ঠ তুলতে হবে, ভয়েসটা রেজ করতে হবে, যাতে করে সবাই আমাদের কথাগুলো সুস্পষ্টভাবে জানতে চায়। এই জন্যই মনে করিয়ে দিতে চাই, পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম কিন্তু আমাদের এই কণ্ঠ। সুন্দর কণ্ঠ, সুন্দর স্বর মানুষের জীবনের অন্যতম সৌন্দর্য ও অলংকার স্বরূপ। আজ বিশ্ব কণ্ঠ দিবস। বিশ্ব কণ্ঠ দিবসের উদ্দেশ্য হচ্ছে কণ্ঠ ও কণ্ঠনালীর সমস্যা এবং সেই সঙ্গে কিভাবে কণ্ঠকে সুস্থ রাখা যায় তা জনগণকে জানানো। সারা বিশ্বে 2002 সাল থেকে বিশ্ব কণ্ঠ দিবস পালিত হচ্ছে। বিশ্বের সব বয়সের 75 লাখ মানুষ কোনো না কোনো কণ্ঠস্বরজনিত সমস্যায় ভুগছে। কণ্ঠকে সুস্থ এবং সুন্দর রাখবার জন্য পরিমাণ মতো পানি পান করতে হবে। ধূমপান, অ্যালকোহল পান এবং অতিরিক্ত গরম পানীয় পান কিংবা মাদক গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। মোবাইল ফোনে কথা বলতে সাধারণত সাবধানতা অবলম্বন করুন। ফোনের অতিরিক্ত কথা বললেও কণ্ঠনালীতে চাপ পড়ে। দিনের কিছুটা সময় নীরব থাকুন এবং শান্তভাবে প্রচুর হাসুন। এতে করে আপনার কণ্ঠর সঠিক যত্ন নেওয়া হবে। মূলত কণ্ঠনালীতে চাপ পড়ে এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন। এই তো আমরা বলছিলাম, আসলে আমরা বললে তো হবে না, পুরো বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। এই বিস্তারিত জানাবার জন্য আমাদের সাথে একজন অতিথি আছেন, পরিচয় করে দিচ্ছি তার সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন মিল্কি, কনসালটেন্ট ইএনটি, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। শুভ সকাল এবং সেই সাথে স্বাগত। শুভ সকাল আপনাদেরকেও আমাকে এখানে উপস্থিত হওয়ার জন্য। শুভ সকাল স্যার। সকালটা কিভাবে শুরু হয়? সকালটা সাধারণত আমরা যেভাবে শুরু করি, খুব হারি। আমরা সবাই সকালবেলা ভোরে উঠতে হয়, বাচ্চাদেরকে তৈরি করতে হয় স্কুলে যাওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য। তো সেভাবেই সময়টা কেটে যায় আর কি, সকাল ভোরবেলাটা আর কি তাড়াহুড়ার মধ্যে কাটে। ডক্টর মিল্কি, একটু আমরা আজকের প্রসঙ্গে আসি। আমরা জানি আজ বিশ্ব কণ্ঠ দিবস। আপনার কাছে একটু সুস্পষ্টভাবে জানতে চাইবো যে ঠিক কোন কারণে আপনার মনে হয় আজকের দিবসটির উদযাপন বা মানুষকে তার কণ্ঠ সম্বন্ধে সচেতন করা খুব বেশি প্রয়োজন ছিল? আজকাল দেখা যাচ্ছে যে ঘরে এবং বাহিরে কণ্ঠকে অ্যাবিউজমেন্ট হচ্ছে বেশি। কণ্ঠ অ্যাবিউজমেন্ট যেটা বলা হয়, ভয়েস অ্যাবিউজমেন্ট। তো ভয়েস অ্যাবিউজমেন্ট হলো চিৎকার দিয়ে কথা বলা এবং শুধু শুধু গসিপিং করা, কথা বলা। কথা বললে ভয়েস বক্সটা আপনার বেশি ভাইব্রেশন হবে, তাতে ভয়েস বক্সের অসম্ভব ক্ষতি হতে পারে। এই জন্য সচেতন হওয়া প্রয়োজন। একটা জিনিস জানতে চাই যে আমরা যেহেতু যারা ভয়েস আর্টিস্ট আছে, যারা কথাই আমাদের কাজ, তো তারা কিভাবে আসলে নিজের গলার যত্নটা নিতে পারবে? আমার এবং জুবাইরের জন্য আমার মনে এটা জানাটা অনেক বেশি জরুরি। এবং সেই সাথে আমার অনেক সহকর্মী আছেন যারা নিশ্চয়ই আগ্রহ নিয়ে দেখছেন। আমরা অনেকেই মনে করি যে গরম পানি খেলে হয়তো ভয়েস বক্স ঠিক থাকবে, অ্যাকচুয়ালি তা না। কিন্তু আমাদের ভয়েস বক্সকে ঠিক রাখার জন্য স্বাভাবিক পানি খেতে হবে, স্বাভাবিক প্রচুর পরিমাণে তরল জাতীয় খাওয়া খেতে হবে। আমাদের ভয়েস বক্সের জন্য দরকার হাইড্রেটেড করে রাখা। সেই হাইড্রেটেড করে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হলো শুধু পানি। আর আজকাল দেখা যাচ্ছে কথায় কথায় মানুষ
অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাচ্ছে তাতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে বডি। মানে আমরা হিস্টামিন জাতীয় যে ওষুধগুলো হিস্টামিন যেমন হচ্ছে খুব সহজেই আমরা খেয়ে ফেলি, খুব সহজে একটু সর্দি হলে আমরা খেয়ে ফেলি। তো সেখান থেকে আমাদেরকে কিছুটা বিরত থাকতে হবে, কারণ ওটা আমাদেরকে বডিতে ডিহাইড্রেটেড করে। ডিহাইড্রেটেড হলে হাইড্রেশনের এগেনস্টে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে পানির পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে যদি আমরা সত্যি সত্যি কোনো ট্যাবলেট খেয়ে থাকি। আর দ্বিতীয়ত আমাদের সাউন্ড স্লিপ মানে ভালো একটা ঘুম দিতে হবে রাতে, যাতে আপনার ঘুমটা ঠিক মতো হলে ভয়েস বক্সটা রেস্টে থাকে। আর তৃতীয়ত অ্যালকোহল, স্মোকিং, তারপর অ্যালার্জিক সাবস্টেন্স থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে। আচ্ছা, আমরা সবসময় জানি যে যারা গান কণ্ঠশিল্পী যারা আছেন তারা কিন্তু সবসময় বলেন যে খাদ্যাভ্যাসটা কিন্তু অনেক জরুরি আপনার মানে গান গলাটাকে ঠিক রাখার জন্য। তো সেটা কি শুধুমাত্র মিথ না সত্যি সেখানে কিছু করা আছে? অনেক বলে যে তেঁতুল খাওয়া যাবে না, টক খাওয়া উচিত না, গলা নষ্ট হয়, বেশি ঠান্ডা খাওয়া উচিত না, গলা নষ্ট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে আগেই বললাম যে হাইড্রেশন, আমার গলার ভয়েস বক্সটাকে হাইড্রেটেড করে রাখা। সেক্ষেত্রে তেঁতুলের পানি হোক বা যে কোনো জিনিসই হোক, যে সেটা যদি লিকুইড হয় আমার মনে কোনো আপত্তি নাই। আর দ্বিতীয়ত যে ঠান্ডা খেতে কেন বলা হয়, ঠান্ডা খেলে আমাদের যে ভয়েস বক্সের মধ্যে যে অ্যাবডাকশন আর অ্যাডাকশন করার জন্য যে দুইটা মাসেল আছে ওগুলো কিছুটা হলে প্যারালাইসিস মতো হয়ে যায় ঠান্ডার জন্য। সেক্ষেত্রে অ্যাবডাকশন ঠিক মতো হবে না, অ্যাডাকশন ঠিক মতো হবে না, প্রসারিত এবং সংকুচিত যে জিনিসটা হচ্ছে না, যার জন্য ভয়েসটা হাস্কি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ঠান্ডা খাবেন না। আচ্ছা, ইন্টারেস্টিং। কিন্তু আমরা কিন্তু দেখা যায় যে এই যে যেমন গ্রীষ্মের সময় এখন আসছে, আইসক্রিম পার্লারগুলোতে, জুস পার্লারগুলোতে, জুস বারগুলোতে অনেক বেশি ভিড় পড়বে, মানুষ ঠান্ডা বেশি খাবে। যে আমরা গরমে থাকলেই হুট করে একটা ঠান্ডা পানির বোতল খুলে খেয়ে ফেলবো, তার মানে এটা একদমই অনুচিত। একদমই অনুচিত। আর ডক্টর মিল্কি, বারবার আপনার কথা একটা বিষয় শুনছিলাম যে ভয়েস বক্স আমাদের মানে এই ভয়েস বক্স মূলত একটু যদি আমাদের ব্যাখ্যা করে, যেমন তো কি কি মিলিয়ে এই ভয়েস বক্স? আচ্ছা, ভয়েস বক্সটা হলো একটা আমাদের যে শ্বাসনালীর যে লাস্টের দিকে যে থাকে ল্যারিংসের একটা পার্ট, যেখানে আপনার ট্রু ভোকাল কর্ড থাকে, ফলস ভোকাল কর্ড থাকে এবং অ্যারিটেনোয়েড থাকে এবং দুটো স্পেস থাকে, প্যারাফেরিঞ্জিয়াল স্পেস এবং দুটো স্পেস থাকে। এই স্পেসের ভিতরে বাতাস থাকবে এবং সেই বাতাসটা আপনার ভোকাল কর্ড দুটার ভিতর দিয়ে পাস করে ভোকাল কর্ডটা ইমাজিনারি লাইনে যে টাচ করবে এবং সেই থেকে ফোনেশন তৈরি হয় এবং তার থেকে ভয়েসটা আসে। ভয়েস আসার জন্য আরো কিছু জানা দরকার আমাদের। শুধু ভোকাল এই ভয়েস বক্সের জন্য সহায়ক যেটা আছে সেটা লিপ, টিথ, জিহ্বা এবং তালু, এগুলোকে আমার রোগমুক্ত রাখতে হবে, তাহলে ভয়েসটা সুন্দর আসবে। ইন্টারেস্টিং। আমার মনে এই যে ভয়েস সুন্দর রাখার কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার যেন সর্দি কাশি ঘন ঘন না লাগে, কারণ এটা তো অনেক সময় দেখা যায় যে নাকি সুরে আমরা কথা বলা শুরু করি, যেটা আমি ভুক্তভোগী মনে সবচেয়ে বেশি, বছর জুড়েই সারা বছর জুড়ে নাক থেকে কথা বের হচ্ছে। ভয়েস যেহেতু ভয়েস বক্স থেকে আমার ফোনেশন আসছে, আমাকে সহায়তা দিচ্ছে না নেজাল ক্যাভিটি অলসো। তো যদি নেজাল ভয়েস হয় সেক্ষেত্রে আমাকে নেজাল যে প্যাথোলজি আছে ওগুলাকে আমাকে ঠিক করতে হবে। যেমন রাইনোলালিয়া অ্যাপার্টা, রাইনোলালিয়া ক্লোজা, এই ধরনের যে রোগগুলো আছে এগুলো কিন্তু নেজাল ভয়েস। নেজাল ভয়েস কেন হচ্ছে? পলিপ থাকতে পারে, নাকে অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে, সর্দি কাশি থাকতে পারে, প্লাস অনেকের দেখা যাবে যে তালু হয়নি, জন্মগত ত্রুটি যেটা ক্লেফট প্যালেট, সেক্ষেত্রে আপনার এই ধরনের নেজাল ভয়েস তৈরি হয়। আচ্ছা, নেজাল ভয়েস তৈরি হলে সেগুলোকে কারেকশন করা যায়, কারেকশন করলে ওকে ভালো। এই যে ডক্টর মিল্কি, আমরা গলাজনিত সমস্যা নিয়ে কথা বলছিলাম, কণ্ঠনালীজনিত সমস্যা নিয়ে কথা বলছিলাম, কণ্ঠস্বরজনিত সমস্যা নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাইবো ঠিক কি লক্ষণ দেখা দিলে বা কতখানি জরুরি একজন রোগীর বা যিনি সাফারার আছেন তার ডক্টরের শরণাপন্ন হওয়া, মানে কোন কি ধরনের সমস্যা এবং কতখানি গুরুত্ব দিয়ে দেখতে হবে? সেটা খুবই ভালো একটা প্রশ্ন এবং সেটা আমি আশা করি বাংলাদেশের প্রতিটা মানুষকে জানার দরকার। যেমন যদি 2 উইকস ধরে ভয়েস হার্শনেস অফ ভয়েস থাকে, মানে গলা বসে, যেটাকে গলা ভাঙ্গা বলে বাংলাদেশের ভাষায়, গলা ভাঙ্গা অথবা গলা বসে যায়, তাহলে অবশ্যই তাকে ইএনটি ডাক্তারের সাথে শলা-পরামর্শ করতে হবে। কারণ সাধারণত বিনাইন অবস্থায় থাকে, কোনো রকমের ক্যান্সার থাকে না, কিন্তু 2 উইকসের বেশি যদি
এই স্বরভঙ্গ থাকে তাহলে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভোকাল কর্ডের মধ্যে কোনো রকমের এক্সট্রা কোনো মাস বা ভোকাল নোডিউল বা পলিপ আছে কিনা। যদি সেটা হয় তাহলে মাস্ট বি রিমুভ ইট। আচ্ছা, তার মানে এটা তো চিকিৎসা করা সম্ভব যদি অবশ্যই বাংলাদেশে এখন খুব ভালো চিকিৎসা হয়। আমি একটু আমার দর্শকদের সাথে নিয়ে বিষয়টা শেয়ার করতে চাই। যদি এমন কেউ থেকে থাকেন যিনি এই অনুষ্ঠান দেখছেন, আপনি বা আপনার কোনো পরিজন বা পরিচিত কেউ যে 2 সপ্তাহের বেশি সময় ধরে গলা ভাঙা বা এই সমস্যা নিয়ে ভুগছেন, তবে অবশ্যই তাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে অনুরোধ করছি। কারণ এটা এমন কোনো কারণে হতে পারে যেটা হয়তো প্রাণঘাতীও হয়ে দাঁড়াতে পারে। ভুল কিছু বলেছেন না? ঠিক, কারণ প্রাথমিক পর্যায়ে যদি আমরা ভোকাল কর্ডের কোনো ডিজিজ রিকগনাইজ করতে পারি তাহলে আমার মনে হয় চিকিৎসাটা সহজ হবে এবং পেশেন্টের জন্য মানুষের জন্য উপকারী হবে। সাধারণত যেটা আমরা দেখি যে মানুষ অন্য কোনো রকমের অসুখ হলে কিন্তু অনেক তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যায়, কিন্তু নাক কান গলার বিষয় যখন হয় দীর্ঘমেয়াদী সর্দি কাশি অথবা কফ অথবা কান হয়তো একদম কানে শুনতে পাচ্ছেন না বা কান ব্যথা করছে, অনেক দিন পর যায়। তো আপনারা যখন রুগী দেখেন এই ধরনের রুগীর সংখ্যা কত বেশি যে যারা অনেক দেরি করে আসছে? যেমন বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা খুবই সচেতন, বাচ্চাকে নিয়ে চলে আসতেছে নাক দিয়ে যদি সর্দি কাশি হয় বা কান ব্যথা হয়। তো বাচ্চাদের কান ব্যথার মূল কারণই হলো বাচ্চাদের যে স্টিউশন টিউব থাকে নাক আর কানের মধ্যবর্তী একটা নালী, সেটা হরিজন্টাল থাকে এবং সরু থাকে, ছোট থাকে। তো সহজেই ওইটা ব্লক হয়ে যায়। ব্লক হলে মধ্যকর্ণের গহ্বরে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়। সেই নেগেটিভ প্রেশার থেকে কানের পর্দার উপরে চাপ পড়ে, কানের পর্দা সংকুচিত হয়ে যায়, রিট্রাক্টেড পকেট হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চাদের কান ব্যথা প্রচুর পরিমাণে হয়। এবং বাচ্চাদের অ্যাডিনোয়েড থাকে, ওয়েল্ডার্স একটা রিং আছে আমাদের নাক থেকে গলা পর্যন্ত, সেই ওয়েল্ডার্স রিংয়ের উপরেই অ্যাডিনোয়েড মাস্ক থাকে। তো সেটা ইনফেক্টেড হয়ে ফুলে যায়, ফুলে গেলে ওটাও স্টিউশন টিউবকে চাপ দেয়, সেই চাপ থেকে নেগেটিভ প্রেশার তৈরি করে। তো সেক্ষেত্রে বাচ্চার চিৎকার কান্নাকাটি খাওয়া দাওয়া করে না, তো মা বাবারা খুবই সচেতন, আমাদের কাছে নিয়ে আসে আর কি বাচ্চাকে। এটা যারা পূর্ণবয়স্ক তাদের ক্ষেত্রে কি হয়? তারাও কি আসছে? পূর্ণবয়স্কদের ক্ষেত্রে তো অ্যাডিনোয়েডটা থাকে না। সেক্ষেত্রে পূর্ণবয়স্কদের যেটা হয় সেটা হলো যে স্টিউশন টিউব ব্লক তাদেরও হয়। স্টিউশন টিউব তখন অবলিকুইলি চলে যায় পূর্ণবয়স্কদের ওই উপর দিয়ে, তো সহজে এটা ব্লক হয় না। কিন্তু যদি ব্লক হয়ে যায় তাহলে কানের ভিতরে তাদেরকেও নেগেটিভ প্রেশার তৈরি হবে এবং সেক্ষেত্রে কানের পর্দা ফেটে যেতে পারে এবং কানের ভিতরে ফ্লুইড জমে যায়, দ্যাট ইজ কল অটিটিস মিডিয়া উইথ ইফিউশন। কানের ভিতরে ফ্লুইড জমে গেলে কানে শুনতে পাবে না, কান ব্যথা থাকবে এবং কানটা ভারী ভারী মনে হবে। আমাদের মধ্যে একটা অনেক কিছু জানার বাকি আছে, কিন্তু অনেক কিছু জানার বাকি আছে আর অনেক কিছু জানতে চাই, কিন্তু এই মুহূর্তে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। সকালের বাংলাদেশে বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত। জুবাইর এবং রুনিয়া দুজনেই আছেন। আমাদের সাথে আমাদের অতিথি আছেন ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন মিল্কি, কনসালটেন্ট ENT, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর, কথা হচ্ছিল আপনার সাথে অনেকগুলো বিষয় আমরা জানছিলাম। আসলে এই যে গলার নোট বা গলার ক্যান্সার আমরা জানি আমাদের খুব পরিচিত, আমাদের সঙ্গীত অঙ্গনের গর্ব করবার মতো। আমাদের আজম খানের কথা আসলে মূলত বলছি, তিনিও মূলত গলার থেকে পরবর্তীতে ইনফেক্টেড হয়ে আমরা তাকে হারিয়েছি। আসলে এই ধরনের কেসেস, সিভিয়ার কেসেস হওয়ার চান্স কতখানি? সিভিয়ার কেসের যদি ভোকাল অ্যাবিউজমেন্ট বেশি হয় এবং সেক্ষেত্রে আমি দেখা যায় যে যারা লিডার, টিচার এবং সিঙ্গার তাদের চান্স খুব হাই রেট, কারণ তাদের ভোকাল অ্যাবিউজমেন্ট বেশি হচ্ছে, ভোকাল ইউজটা বেশি হচ্ছে, মানে যতটুকু করা দরকার তার চেয়ে বেশি হচ্ছে। তা আমি সেক্ষেত্রে উপদেশ, আমার মনে হয় সবাই জানে, তারপর আমি বলতে চাই যে যারা এই ধরনের ওয়ার্ক করছেন, কারণ ভয়েসটা হলো কি আমার ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিসের। ইন্টারেস্টিং, আমরা ভয়েসটাকে এটা জানবো, তবে তার আগে যেটা করতে চাচ্ছি, চলে যাচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছে নিমতেজ মাশরাফি, জানিয়ে দেবে নিউজের হেডলাইন্সগুলো। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল জুবায়ের ও রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। রাজধানীতে বন্ধ হলো সিটিং বাস সার্ভিস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নতুন নিয়মে চলাচল করছে গণপরিবহন। অনেক বাসেই টাঙানো হয়েছে BRT এর নির্দিষ্ট ভাড়ার তালিকা, তবে কোনো কোনো ক্ষেত্রে এই ভাড়া মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। সিটিং সার্ভিসের নামে যাত্রীবাহী বাসগুলোর প্রতারণা বন্ধে আজ থেকে অভিযান শুরু করবে ভ্রাম্যমাণ টিম।
মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মালিক, শ্রমিক ও বিআরটি এর প্রতিনিধিরা। রাজধানীর 5টি পয়েন্টে বিষয়টি তদারকি করা হবে। সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন জেলায় 173 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া নির্বাচন চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। কোথাও কোথাও বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে ভোট গ্রহণ। তবে বেলা গড়ালে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা নির্বাচন সংশ্লিষ্টদের। 173 ইউপির মধ্যে সবগুলো পদে ভোট হচ্ছে 53টিতে। উপনির্বাচন 104টিতে আর মামলাজনিত বা অন্য কারণে স্থগিত 16টিতে হচ্ছে পুনঃ ভোট গ্রহণ। এসব ইউনিয়নে মূলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে। সন্ধ্যায় গণভবনে সংবর্ধনা পাচ্ছেন দেশের 339 জন সফল ক্রীড়াবিদ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গেল 6 মাসে বিভিন্ন ইভেন্টে দেশ ও দেশের বাইরে সফলদের সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে এসএ গেমসে স্বর্ণজয়ী 3 অ্যাথলেট মাহফুজা খাতুন শিলা, মাবিয়া আক্তার আর শুটার শাকিল মাহমুদকে ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দেওয়া হবে। তবে আকর্ষণের কেন্দ্রে থাকবেন শততম টেস্ট জয় সহ সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ চলছে। মধ্য এপ্রিলে মার্কিনীদের কর বিবরণীর তথ্য জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরই শুরু হয় এই বিক্ষোভ। দেশ জুড়ে 1.5 শতাধিক শহরে বিক্ষোভে অংশ নিয়েছে লাখো মানুষ। ক্যালিফোর্নিয়া সহ অনেক জায়গায় এরই মধ্যে সহিংস হয়ে উঠেছে পরিস্থিতি। ট্রাম্পের বিভিন্ন ব্যবসায়িক সম্পৃক্ততার তথ্য জানার অধিকার মার্কিন জনগণের রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। সিরিয়ার আলেপ্পোতে শরণার্থীদের লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল রাশিদিন এলাকায় শনিবার বিকেলে চালানো হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ। যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে এখনও আটকে থাকা সিরীয়দের সরকার নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়ার সময় একটি বাস ডিপোতে বোমা বিস্ফোরিত হয়। কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। সিরীয় সরকার ও বিদ্রোহী দুপক্ষেরই দাবি, অস্ত্রবিরতি ভেস্তে দেওয়ার অপচেষ্টা থেকেই বোমা হামলা চালানো হয়েছে। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার দেশটির পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দাবি, পিয়ংইয়ংয়ের এই পরীক্ষা সফল হয়নি। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছোড়ার প্রায় সাথে সাথেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়। পূর্বাঞ্চলীয় বন্দর এলাকা সিনপোতে চালানো হয় এই পরীক্ষা। In response to joint military, Kim views those drills. Development of nuclear weapons, ballistic missiles, and other weapons of mass লিওনেল মেসির নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন এই আর্জেন্টাইন। শুরু থেকেই দুদলের আক্রমণে জমে ওঠে লা লিগার এই ম্যাচ। 17 ও 37 মিনিটে 2টি গোল করেন মেসি। অবশ্য 42 মিনিটে স্যামুয়েল উমতিতি আত্মঘাতী গোল করে বসলে ম্যাচে ফেরে সোসিয়েদাদ। তবে 2 মিনিট পরই বার্সার তৃতীয় গোল করেন প্যাকো আলকাস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একটি গোল শোধ করেন জাভিয়ার প্রিয়তো। দ্বিতীয়ার্ধের ম্যাচে ফিরতে মরিয়া সোসিয়েদাদ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। ধন্যবাদ মাশরাফি আমাদেরকে নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য এবং আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল। একদমই তাই। অতিথির কাছে আমরা আরো একবার ফিরে যেতে চাই। রুনিয়া, আমরা ভয়েস নিয়ে শুনছিলাম, আসলে ভয়েসটা কি বিষয়টা জানছিলাম। তবে তার আগে এই যে আপনি 3 ধরনের পেশার মানুষের কথা বলছিলেন, যারা রাজনীতিবিদ, যারা শিক্ষক, যারা সঙ্গীত শিল্পী, যারা গলার উপর বেশি জোর দেন তাদের কর্মক্ষেত্রে, তাদের বিষয়ে একটু বলছিলেন, যদি বিস্তারিত বলেন। আমি বিশেষ করে এই তিন ধরনের যারা কাজ করেন তাদেরকে বলবো যে তাদের মিনিমাম 8 থেকে 9-10 ঘন্টা ভয়েসটাকে রেস্ট দিতে হবে। সেক্ষেত্রে একটা সাউন্ড স্লিপ দিয়ে দিলে একদম ঠিক হয়ে যাবে। আর প্রচুর
তরল খেতে হবে, প্রচুর তরল খেতে হবে। আর গরমকাল চলে আসছে, গরমকালে এমনিতেই আমাদের ডিহাইড্রেশনের একটা চান্স বেশি, তো সেক্ষেত্রে একটু পানির পরিমাণ, শরবতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আর গরম পানির ভাপ যদি নিতে পারেন দিনে একবার, তাহলে ভয়েস বক্সটা শান্তি পাবে। মানে কারণে অকারণে যদি আমি একবার করে ভাবটা নিতে পারি, আমার গলা যদি ভালো থাকে, তারপরে যদি আমি এটা একটা এক্সারসাইজের মতো। আরেকটা কথা রিসেন্টলি আসছে, সেটা হলো এক্সারসাইজ। সেই এক্সারসাইজ হলো শোল্ডার স্ট্রেচ করতে হবে, শোল্ডার আর ফেশিয়াল মাসেল আর নেক মাসেলকে রিল্যাক্স করে দিতে হবে। ইন্টারেস্টিং। এই রিল্যাক্সেশনের বিষয়টা একটু জানবো ডক্টর মিল্কি, তবে তার আগে একটু সাতক্ষীরা যাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি। সাতক্ষীরা আমাদের সহকর্মী আহসানুর রহমান রাজীবের সাথে আমরা একটু যুক্ত হব। আমরা জানি নতুন বছরকে বরণ করে নেওয়া থেকে শুরু করে বেশ কিছু আয়োজন থাকছে, এমন একটা আপডেটের খোঁজে চলে যাচ্ছি রাজীবের কাছে। শুভ সকাল রাজীব। শুভ সকাল রাজীব। জুবায়ের, রুনিয়া, আপনাদেরকেও শুভ সকাল। সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শককে জানায় বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে জানাতে যাচ্ছি সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই বৈশাখ উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। বাঙালির প্রাণের মেলা, প্রাণের উৎসব এই বৈশাখী মেলা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের কাছ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটু জানাবেন আমাদের এবার প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরায় কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বৈশাখ পালনের জন্য? আমি সর্বপ্রথম যমুনা টিভির মাধ্যমে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল জনগণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। শুভ নববর্ষ 1424। আসলে আজ এবছরের নববর্ষকে কেন্দ্র করে সাতক্ষীরা নতুনভাবে সজ্জিত হয়েছে। বিশেষ করে অতীতেও আমরা নববর্ষ পালন করেছি, কিন্তু এবারের নববর্ষটি একটু ভিন্নতর। এবার এত বেশি মানুষের উপস্থিতি ছিল বিভিন্ন স্থানে যে আমরা আসলে আশাই করতে পারিনি। আসলে এই যে উৎসব, বাঙালির যে প্রাণের উৎসব, এটি এবার প্রতিবাদ স্বরূপ কাজ করেছে। বিশেষ করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, এই সকলের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ স্বরূপ মানুষ এই মেলায় অংশগ্রহণ করেছে। এটা শুধু জেলা প্রশাসন নয়, সকল উপজেলায় আপনার 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আর বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে শহীদ রাজ্জাক পার্কে। এবং এই আয়োজনের সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে। বিভিন্ন খেলাধুলার, গ্রামীণ খেলাধুলা যেটা কাবাডি, লাঠি খেলা, সেগুলোরও আয়োজন করা হয়েছে। তাছাড়া আমরা আগে ছোটবেলায় যেটা দেখতাম যে ঘুড়ি উৎসব, সেটি কিন্তু হারিয়ে যেতে বসেছিল। তা আমরা এবার কিন্তু বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব আমরা করেছি স্টেডিয়াম চত্বরে। তো এটা আসলে সার্বিকভাবে মানুষের মনে একটি আনন্দের জোয়ার বয়ে এনেছে। এবং মানুষ যে এই বৈশাখটাকে তাদের প্রাণের একটি উৎসব মনে করে এবারের এই নববর্ষ উদযাপন করতে গিয়ে সেটাই আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি যেমনটি বলছিলেন রুনিয়া, যে এবারের মেলায় কিন্তু প্রাণের উৎসব বলা যায়। যে এবার মানুষের যে পরিমাণ মানুষের উপস্থিতি এই মেলায়, সেটি অত্যন্ত মানে আনন্দঘন পরিবেশে। এবং এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এখানে এই মেলায় কিন্তু এবার আয়োজন ছিল লাঠি খেলা, বাউল গান সহ গ্রামীণ যেসব উৎসব, গ্রামীণ উৎসবের যে আয়োজনগুলো করা হয়, সেই আয়োজনগুলো কিন্তু এই মেলায় রয়েছে। এবং মানুষ, এখানকার সাতক্ষীরার যে মানুষ রয়েছে, তারা কিন্তু উপভোগ করছেন এবারের মেলাটি। এছাড়াও নাগরদোলা সহ যে গ্রামীণ যে ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে, সবগুলো কিন্তু এখানে হচ্ছে। রুনিয়া, ধন্যবাদ রাজীব আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য। সাতক্ষীরাবাসীর এই বছরের নববর্ষের আয়োজনগুলো কি ছিল, এবং অবশ্যই যে গ্রামীণ ঐতিহ্য যেগুলো আছে সেগুলোকে তো আমাদের তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে। একদমই তাই। আবার অতিথির কাছে ফিরতে চাই, রাজীবকে বিদায় জানাবো। আমরা কণ্ঠ শ্রমিকদের কথা শুনছিলাম, যারা তাদের আসলে কি করা উচিত? তাদের অবশ্যই 10 ঘন্টা রেস্টে থাকতে হবে, কোনো রকমের কথা বলতে পারবে না, একদম সম্পূর্ণ অ্যাবসলিউট ভয়েস রেস্ট যেটা বলে, মৌনতা পালন। দ্বিতীয়, প্রচুর তরল জাতীয় পানি খেতে হবে, পানি পান করতে হবে। আর তৃতীয়ত, গরম পানির ভাপ নিতে হবে দিনে একবার অন্তত। তাহলে হয়তোবা তাদের বিভিন্ন ধরনের যে প্রবলেম ভয়েস বক্সে হয়ে থাকে,
সেগুলোর থেকে রেহাই পাবে। আমাদের কিন্তু ছোটবেলা থেকে আরেকটি বিষয় আমরা সবসময় ডক্টর যেটা দেখি সেটা হচ্ছে যে বাচ্চাদের টনসিলের সমস্যা, এবং এই টনসিল হওয়া মানেই হচ্ছে কিন্তু আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না, বা টনসিলের অপারেশন করতে হবে। তো এই ধরনের টনসিলের সমস্যা কি শুধু শিশুদেরই হয় নাকি সেটা বড়দের ক্ষেত্রেও এটা দেখা দিতে পারে? প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে টনসিলটা কি। ইট ইজ এ লিম্ফয়েড টিস্যু। এটা আমাদেরকে ডিফেন্সিভ সাপোর্ট দিচ্ছে বডিতে, এবং একটা রিং আছে যে রিংটা নাক থেকে গলা পর্যন্ত একটা রিং এর মতো। সেই রিং এর ভিতরে আপনার উপরে থাকে অ্যাডিনোয়েড, যেটা বলা হয় অ্যাডিনোয়েজ মাস, তারপরে থাকে টিউবাল টনসিল। টনসিল কিন্তু আমাদের 3 পেয়ার্স অফ টনসিল, 3 জোড়া টনসিল আল্লাহ দিয়ে দিয়েছেন। টিউবাল টনসিল, প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, আর সাথে ছোট ছোট আরো লিম্ফয়েড টিস্যু থাকে। সুতরাং আমার প্রচুর ডিফেন্সিভ পাওয়ার আছে। তো এখন সেক্ষেত্রে আমরা দেখি যেহেতু প্যালাটাইন টনসিলটা আমাদের মুখের ভিতরেই, তো সহজেই ইনফেক্টেড হতে পারে, এবং সেই কারণ হলো যদি নাক বন্ধ থাকে, হা করে শ্বাস নেওয়ার কারণে মুখের ভিতর দিয়ে সব জীবাণু যে টনসিলটাকে ইনফেক্টেড করে ফেলে। এবং সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে তার ঠান্ডা জাতীয় খাওয়া না খাওয়ার জন্য। ঠান্ডা খেলে টনসিলের টিস্যুগুলা তখন আরও বেশি ইনফেক্টেড পর্যায়ে চলে যেতে পারে। টনসিল অপারেশন করতে হয় কখন? যদি আমি বছরে 4 বার বাচ্চাকে নিয়ে বা কোনো মানুষ আসে ডাক্তারের কাছে যে অ্যাকিউট টনসিলাইটিস কেস হিসাবে, রিকারেন্ট টনসিলাইটিস হচ্ছে বারবার, তাহলে আমরা তখন এএসও টাইটারটা করি। এএসও টাইটারটা করলে দেখা যায় এটা রেইজ থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় টনসিল অপারেশন করে নেওয়াই ভালো, কারণ আমাকে তো কিডনিকে এবং হার্টকে নিরাপদ রাখতে হবে। এই টনসিলের কারণে রেনাল ফেইলার হচ্ছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে একটা ডিজিজ আছে কিডনিতে, সেটা হচ্ছে, এবং রিমেটিক ফিভার যেটা বাতজ্বর শুনেন, সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এবং সেই টনসিলাইটিস থেকেই হচ্ছে, সেই জীবাণু থেকেই হচ্ছে। কত সিম্পল বিষয় থেকে কত বড় বড় কিছু, অনেক সিম্পল বিষয়গুলো তো আমাদের রোজকার প্রতিদিনই তো এগুলো আমরা ফেস করছি, কতগুলো শুনছি। এগুলোর কারণে কিন্তু এখন মানসিক চাপ কিছুটা বাড়বে, তো এটার আবার কোনো প্রভাব পড়বে নাকি? মানসিক চাপের থেকে গলায় মানসিক চাপ কিন্তু ভয়েস বক্সে ডিস্টার্ব করার জন্য আরেকটা কারণ। যদি কারো ইন্টেন্স মানসিক চাপ থাকে প্রচুর, তাহলে তার ভয়েস বক্সের প্রবলেম থাকবেই, তখন স্বরনালী কাজ করবে না ঠিক মতো। সেক্ষেত্রে আমাকে সাইকোথেরাপি এবং স্পিচ থেরাপি দুইটাই নিতে হবে। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিন্তু আপনাকে আমার শেষে যে প্রশ্নটা করার খুব ইচ্ছা সেটা হচ্ছে, আমরা অনেক সময় শিশু এবং বড় উভয়ের মধ্যে কিন্তু দেখি নাক থেকে রক্ত পড়ার একটা প্রবণতা। এটা কি সবসময় খুব সিরিয়াস কোনো বিষয় যে সব ডক্টরের কাছে যেতে হবে, নাকি এটা বাসায় হোম কোনো রেমেডি আছে যেটা বাসার মধ্যে আমরা? প্রথমত নাক থেকে রক্ত পড়াটাকে বলা হয় এপিস্টাক্সিস। সেক্ষেত্রে আমরা বলবো যে কজটা আমাকে বের করতে হবে। যে ড্রাইনেস অফ দ্য নোজ প্রথম কষ্টটাই আমি ধরে নিই, ড্রাই, খুব শুকনো অবস্থা থাকলে নাক থেকে রক্ত আসতে পারে। দ্বিতীয়ত নাকে আপনার যদি না, অনেকের বদভ্যাস আছে নাকে হাত দিয়ে নাক খোঁচানো, সেক্ষেত্রেও নাক থেকে রক্ত আসতে পারে। আর ডিজিজে যদি যাই তাহলে গ্রস ডিএনএস, যেটা নাকের হাড্ডি বাঁকা যেটা বাংলায় বলা হয়, সেটা যদি খুব বেশি পরিমাণে নাকের হাড্ডি বাঁকা থাকে, সেক্ষেত্রে নাক থেকে রক্ত আসতে পারে। তো যেটাই হোক ডাক্তারের সলা পরামর্শ নেওয়াই উচিত। আর হোম যেটা বাসায় যে আমরা সহায়তা নিতে পারি সেটা হলো, নাক দিয়ে রক্ত আসলে নাকটাকে চিপ দিয়ে ধরে রাখতে হবে 2-3 মিনিট, আর বরফ কুচি দিয়ে নাকের 2 সাইডে ধরে রাখলে নাকের রক্ত পড়া আপাতত বন্ধ হবে। কিন্তু তারপর যদি পড়তে থাকে তখন অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে। ফরিদউদ্দিন মিল্কি, আমরা আমাদের এই কথোপকথন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সকালবেলা এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে কণ্ঠ দিবসে আমরা আরো কিছু ইনফরমেশন জানলাম। দর্শক নিশ্চয়ই আপনারা যারা কণ্ঠ এবং কণ্ঠজনিত সমস্যায় ভুগছেন, তাদের একটা তো শুরু হলো, একটা তো গতি হলো যে জানতে পারলেন অন্তত কি কি হলে কি বিপদের সম্ভাবনা আছে বা কোথায় যেতে হবে। ডক্টর ফরিদউদ্দিন মিল্কি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিদায় জানাচ্ছি। এবং সেই সাথে এই মুহূর্তে যেটা করতে যাচ্ছি, ছোট্ট একটি বিরতি, কারণ বিরতির ওপারে আছে কিছু আয়োজন আপনাদের জন্য। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহাস জুবাইর সাথে আছে
রুনিয়া, এবং এই মুহূর্তে যার সাথে যুক্ত হব সে হচ্ছে আমাদের গর্জিয়াস ওয়েদার গার্ল রুবি, যিনি শুকিয়ে কিন্তু অলমোস্ট এখন আমাকে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছেন। চলে যাচ্ছি রুবির কাছে ওয়েদার আপডেট নেওয়ার জন্য। শুভ সকাল রুবি। শুভ সকাল রুবি। এবং কম্পিটিশন নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, বলবো না, কারণ তোমার আর আমার মধ্যে যে এখনো কম্পিটিশন শুরু হয়নি এটা দর্শক বোঝে, এবং এটা বোঝার মতো যথেষ্ট ক্ষমতাবান ট্যালেন্টেড দর্শক আমাদের রয়েছে যমুনা টেলিভিশনে। কেমন আছো তোমরা দুজন? ভালো আছি। আচ্ছা, তোমাদের কি মনে হয় না কথা দিবসকে অল্টারনেট হিসেবে রুবি দিবসও বলা যায়? না, মানে কণ্ঠ দিবসকে যদি রুবি দিবস বলতে হয় তাহলে বলতে হবে অনেক মোটা কণ্ঠের অধিকারী আমরা যারা আছি তাদের জন্য দিবসটা অন্যরকম। যদিও তুমি কি জানি শুকিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, একদম দড়ি দড়ি। আচ্ছা থাক, ক্ষমা দাও এবার। এইভাবে শুকাতে থাকলে আমি তো কাঠ হয়ে যাব, তারপর সবাই ফার্নিচার বানিয়ে ফেলবে, ওয়েদার বলবে কে বলো, বাদ দাও। প্রিয় দর্শক, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, কিন্তু ওয়েদারের কথা মুখেই বলতে হয়, কারণ এই জিনিসটা বুঝে নেওয়ার উপায় নেই। কারণ আপনারা সবে অপেক্ষা করেন শনি থেকে বৃহস্পতি রুবি আসবে এবং অনেকগুলো কথার মাঝখানে অল্প একটু সময় শুধু ওয়েদারের কথা বলবে। এমনই কাজ করে রুবি প্রত্যেকটা দিন, শুক্রবার ছাড়া। এনিওয়ে, আজকেও তেমনটাই হবে, তার কারণ হচ্ছে কথা খুব শর্ট ওয়েদার নিয়ে। তা হচ্ছে যে চট্টগ্রাম ছাড়া প্রত্যেকটা বিভাগে বৃষ্টি হবে, এর মধ্যে ঢাকা সবচেয়ে এগিয়ে, কারণ দুপুরের পর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্ট। আর অন্যান্য বিভাগগুলো তো বৃষ্টি রয়েছে এই ছিটে ফোটা 1 ঘন্টার জন্য এইরকম। শুধুমাত্র চট্টগ্রামেই দেখলাম বৃষ্টির একদম সম্ভাবনা নেই, আবার রংপুরেও দেখলাম বৃষ্টির একেবারেই সম্ভাবনা নেই। যাই হোক, তো এই 2 বিভাগের জন্য অনেক শুভকামনা। রাজশাহীতে বৃষ্টি হবে শেষ রাতে গিয়ে, এটা একটা ভালো খবর। তার কারণ হচ্ছে গত 1 সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীতেই সর্বোচ্চ তাপমাত্রা প্রায় প্রতিদিনই বিরাজ করছে, এবং রাজশাহীবাসীর জন্য আমি সত্যি মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় যে এত প্রচণ্ড গরম। যদিও এই সিজনে আর কি, মৌসুমি ফলের সিজনে, ও মৌসুমি ফল বলুন, ওমরসানি ফল বলুন, এই সিজনগুলোতে রাজশাহী, রংপুর এরাই সবচেয়ে এগিয়ে থাকে, সবার মণিকোঠায় রাজশাহী নামই থাকে। এবার আপনাকে জানিয়ে দিব গতকালকে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার খবর। সর্বোচ্চ তাপমাত্রা, এবং তা ছিল রাজশাহীতে 36.3, যে কথাই আমি বলছিলাম। আর 36 মানে হচ্ছে আপনি 40 ফিল করবেন অ্যাটলিস্ট রাজশাহীবাসী। সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে, এবং তা ছিল 20.7। গত সপ্তাহে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 18 যে কোঠা, মানে কোটায় ছিল, এবার দেখলাম যে 20 হয়ে গেল সেটা। তার মানে তাপমাত্রা আরেকটু বেড়েছে। আগামীকালকে সূর্যোদয় যা হবে ঠিক 5:37 তার আগে আজ সূর্য অস্ত যাবে 6:21। বিভাগীয় শহর ঢাকা, সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 25.4। আর 34 মানে অ্যাটলিস্ট আপনারা সর্বোচ্চর সাথে 4 বা 5 প্লাস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন বডি টেম্পারেচার, সেটাই আপনি ফিল করবেন। মানে আজ ঢাকাবাসী কিন্তু বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না। পরবর্তী বিভাগ চট্টগ্রামে আজকে 32.4 সর্বোচ্চ, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 36.3, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31.6, সর্বনিম্ন 22.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 35, সর্বনিম্ন 24.5। বরিশাল পরবর্তী বিভাগ, সেখানে সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 24.5। এবং সবশেষে সিলেট 32.8, সর্বোচ্চ, সর্বনিম্ন 23.4। এই ছিল থাকে ওয়েদার ডিটেলসে। সকাল থেকে একদম ঘুমানো পর্যন্ত আমি সারাদিন প্রচুর কথা বলি, একমাত্র যখন ঘুমাতে যাই তখনই মনে হয় এত কথা কেন বলি। যাই হোক, কথা দিবসে তোমাদেরকে কথাময় শুভেচ্ছা। ধন্যবাদ রুবি, তুমি আমাদেরকে শুধু কথা শুভেচ্ছা দাও না, তুমি আমাদেরকে অনেক অনেক কথা দিয়ে আপডেটেডও রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ। একটু রুবিকে আমি আপডেটেড করে দিই, যেটাকে ও কথা দিবস বানিয়ে ফেলেছে, কণ্ঠ দিবস কণ্ঠ এবং কথা দুই এক, এই জন্যই ওকে আর কিছু বলার নেই। যাই হোক দর্শক, আপনাদেরকে আপডেট দেওয়ার ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকেছে, আর এই মুহূর্তে আপনাদের চোখে দেখা বাংলাদেশের আপডেট আপনাদেরকে ফিরিয়ে দিতে চাই। মূলত ইশতিয়াক আহমেদ চৌধুরী তার চোখ দিয়ে মঙ্গল শোভাযাত্রা ধারণ করেছেন, তা স্থির ক্যামেরায় ঢাকা থেকে তুলে পাঠিয়েছেন, দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রতিটি যাত্রাই যেন মঙ্গলময় হোক, সেটাই আমাদের প্রতিদিনের প্রত্যাশা। একদমই তাই। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিব। যে যেখান থেকে যুক্ত ছিলেন, শুনছিলেন, দেখছিলেন, আপডেটেড করবার চেষ্টা করছিলাম, নিশ্চয়ই আগামীকালও একই চেষ্টা অব্যাহত থাকবে। তবে আজকের মতো এখানেই বিদায়। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ইম্পর্টেন্ট হাসতে থাকবেন। শুভ সকাল।